দর্শক, আমন্ত্রণ জানাই যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। প্রতিটি পর্বে আমরা এরকম একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই, যেটা উন্মোচন করে সমাজের কোনো না দেখা ফাঁদ। আমরা চেষ্টা করি আপনার এবং আপনাদের প্রিয়জনকে সেই ফাঁদ থেকে দূরে রাখতে। আজ একই ধরনের একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি আমি, সুফি ফারুক। দর্শক, আজকে আমাদের আয়োজন সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করা মারিয়া আর রাফাত জুটিকে নিয়ে। মারিয়া অত্যন্ত কেয়ারফুল, সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল একটি মেয়ে। অন্যদিকে রাফাত একেবারে কেয়ারলেস এবং সম্পর্কের ব্যাপারে খুবই উদাসীন একটি ছেলে। সম্পর্ক যেভাবেই হোক হয়েছিল, ভালো প্রেম ছিল, কিন্তু রাফাতের ক্রমশ অনিয়ম, অবহেলা এই সম্পর্কটিকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। আমাদের সম্পর্ক কি এখানেই শেষ হয়ে যাবে? তুমি কি চাও তোমার সাথে আমি এখনো সম্পর্ক রাখি? আমি তোমার ভুল স্বীকার করছি নাকি? ভুল স্বীকার করলে তো পার পাওয়া যায় না, আর তুমি তোমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। আমি তো অনেকবার সরি বলেছি, এখনো বলছি আই এম সরি, রিয়েলি সরি। দেখো, তোমার সব সরিতে আমার কিচ্ছু আসে যায় না, আর তোমার খামখেয়ালি পণ্যের সাথে আমি নিজেকে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছি না। এর থেকে তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি, ঠিক আছে? সম্পর্কটা শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় এক পক্ষ থেকে। মারিয়া শেষ করে দেয়। রাফাতের যদিও ইচ্ছে ছিল না, কিন্তু সম্পর্কটা বোধহয় আগাতেও না কোথাও। মারিয়া শেষ করে দিয়ে চলে যায় নিজের পৃথিবীতে, কিন্তু রাফাত সম্পর্ক শেষ করার পরে বুঝতে থাকে তার কাছে সম্পর্কটা কতটা মূল্যবান ছিল। সে আবার ফিরে পেতে চায় মারিয়াকে। পারিবারিকভাবে মারিয়ার বিয়ে ঠিক হয়। ছেলের নাম ইফতেখার। ইফতেখার কাজ করে একটি প্রাইভেট কোম্পানিতে বড় পদে। পাত্র অবশ্যই ভালো। মারিয়া চায় বিয়ের আগে তার অতীত সম্পর্কে সমস্ত কথা ইফতেখারকে জানাতে। ইফতেখারও জানতে চায় যেন সম্পর্কের ভিত্তিটা শক্ত হয়। কিন্তু মারিয়া কি মনে রেখে পারবে তার সমস্ত কথা ইফতেখারকে জানাতে? আর যদি কোথাও কিছু থেকে যায়, সেই সুযোগ কি রাফাত নেবে না? তোমার সাথে কথা বলে ভালোই লাগলো, কিন্তু আমাদের সম্পর্কের শুরুতেই তোমাকে আমি কিছু কথা জানিয়ে রাখতে চাই। তুমি এই ব্যাপারে একদম দুশ্চিন্তা মুক্ত থাকতে পারো। আমার আগের কোনো বিষয় নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুমি নিঃসংকোচে বলতে পারো। রাফাত নামে একটা ছেলের সাথে ইফতেখার মারিয়ার অতীত জীবনের সব কথা খুব স্বাভাবিকভাবেই মেনে নেয়। তাদের দুজনের মধ্যে একটা চমৎকার বোঝাপড়া হয়, বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলে। মারিয়া বিয়ের মাধ্যমে একটি নতুন জীবনে প্রবেশ করবে। ঠিক একইভাবে রাফাত কি পারে না নতুন একটি জীবনে প্রবেশ করতে? সেই সিদ্ধান্ত কি রাফাত নেবে, না রাফাত চাইবে তার অতীত জীবন, অতীত সম্পর্ক আঁকড়ে ধরে বেঁচে থাকতে? কি হলো, তাড়াতাড়ি করো।
ইফতেখারের সুখের সংসার, কিন্তু এর কোথাও যেন অস্তিত্ব আছে রাফাতে। রাফাত বারবার মারিয়াকে অনুরোধ করতে থাকে শুধুমাত্র একটিবারের জন্য হলেও দেখা কর। মারিয়া কোনোভাবেই চায়নি, কিন্তু এক পর্যায়ে বিরক্ত হয়ে দেখা করতে সম্মতি জানায়। যাক, একবার দেখা করি এবং দেখা করে সবকিছু শেষ করে দিয়ে আসি। এই দেখা কি একটি দেখা সীমাবদ্ধ থাকবে, নাকি হয়ে উঠবে ভয়ানক কোনো ফাঁদের প্রথম পদক্ষেপ? বারবার ফোন পাচ্ছি, ফোনটা রিসিভ করো। না, তেমন ইম্পর্টেন্ট কেউ না। তুমি ফোনটা রিসিভ করো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে আসছি। হ্যালো মারিয়া, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? তোমার কথা খুব মনে পড়ছে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি চাইলেই তো সবকিছু সম্ভব না। প্লিজ মারিয়া, দেখো, আমার মনে হয় না আমি তোমার সাথে দেখা করতে পারবো। একবার, শুধু একবার প্লিজ। আচ্ছা ঠিক আছে, কালকে? থ্যাংক ইউ মারিয়া, আগামীকাল ঠিক বিকাল 4টায়। ওকে। কোনো সমস্যা? না, তুমি একটা ফ্রেন্ড। তুমি দেখো কতগুলো পাখি, আমি শুনলাম না। কেমন আছো মারিয়া? কি বলবে তাড়াতাড়ি বলো। কতদিন পর তোমাকে দেখছি, একটু বসো। দেখো, তুমি ডেকেছো তাই আমার আশা। এছাড়া তোমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মারিয়া, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারছি না। প্লিজ তুমি ফিরে আসো। আমি আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছি, অনেক। তুমি চলে যাওয়ার পর আমি তোমার অভাব বুঝতে পেরেছি। প্লিজ প্লিজ তুমি ফিরে এসো। দেখো, এটা সম্ভব না। তোমার এসব ছেলে মানুষের কথাবার্তা আমার ভালো লাগছে না। আমি আমার লাইফ নিয়ে ভালো আছি, আর তুমি পারলে তোমার লাইফটাকে গুছিয়ে নাও। মারিয়া, আমাকে শেষবারের মতো একবার সুযোগ দাও প্লিজ। রাফাত মারিয়াকে ফিরে পেতে চায়। মারিয়াকে ফিরে পাবার জন্য সে এখন ডেসপারেট। ফিরে পাবার জন্য যা খুশি সে করতে পারে, কিন্তু মারিয়া চায় তার ইফতেখারের সাথে সুখের সংসার যেন কোনোভাবেই নষ্ট না হয়। এক পর্যায়ে রাফাত যখন মারিয়াকে বলে বলে রাফাতের মনে হয় যে মারিয়া কথা শুনবে না, তখন মারিয়াকে ভয় দেখাতে শুরু করে। মারিয়াকে জানায় তার কাছে এরকম কিছু একটা আছে যেটা পাবলিকের সামনে চলে আসলে মারিয়ার সংসার তো দূর, পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু মারিয়া এরকম কিছু আছে সেটা জানে না। আপনাদের কি মনে হয়, কি থাকতে পারে রাফাতের কাছে যেটা সামনে চলে আসলে সত্যি এরকম একটা ঘটনা ঘটবে?
কতবার বলেছি আমাকে ফোন না দেওয়ার জন্য? কেন বারবার ফোন দিচ্ছ? মারিয়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো তোমার কথা? যখন তোমার সাথে আমার রিলেশন ছিল তখনও তুমি এরকম করেছো আর এখনো করছো। তুমি কি আমাকে পুতুল ভাবো? মারিয়া, আমি শুধু তোমাকে চাই, প্লিজ তুমি আমার কাছে চলে আসো। প্লিজ এসব সিনেমা নাটকের ডায়লগ না তুমি বন্ধ করো। মারিয়া, তুমি কিন্তু অহেতুক ভুল বুঝছো আমাকে। আসলে আমি না তোমাকে বুঝতেই চাই না। মারিয়া, তুমি কিন্তু ভুল করছো। আমি ভুল করছি মানে? দেখো, তোমার সব ফালতু থ্রেড আমার জানা আছে, ঠিক আছে? আর তোমার তো কতখানি না আমি খুব ভালো মতো জানি। মারিয়া, তুমি কিন্তু এবার অনেক বেশি বলে ফেলেছো। তোমার নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনছো। দেখো, আমাকে ভয় দেখাবে না, ঠিক আছে? মারিয়া, তুমি কিন্তু ভুল করছো। তুমি জানো না আমি কি করতে পারি। তোমার যা খুশি তুমি তাই করো, তুমি শুধু আমাকে ফোন দিবে না। আর হ্যাঁ, তুমি যদি এরপর আমাকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমিও তোমাকে দেখে নিব। মারিয়া, তুমি জানো না তুমি কি ভুল করেছো। আমাকে থ্রেট দাও, শুধু দেখো আমি কি করি। হ্যালো, হ্যালো, আমি রাফাত বলছিলাম। কোন ব্যাপার? আমি মারিয়ার বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মারিয়ার বন্ধু রাফাত। হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমার সাথে আপনার জরুরি কথা ফোনেই বলতে পারেন। আসলে আমি আমার আর মারিয়ার ব্যাপারে কিছু জরুরি কথা বলতে চাচ্ছিলাম। দেখুন রাফাত, আমি আপনার আর মারিয়ার বিষয়ে সব কিছুই জানি। আমি জেনে শুনেই মারিয়াকে বিয়ে করেছি। যদি আপনার জানার বাইরে কিছু থাকে? না, আমার ধারণা আমার জানার বাইরে কিছু নেই। আপনার এই ধারণা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে যদি আপনি আমার সাথে একবার দেখা করেন। তাই? দেখুন রাফাত, মারিয়া আমাকে সবকিছু বলেছে। আপনাদের যা রিলেশন ছিল তা জেনেই আমি মারিয়াকে বিয়ে করেছি। আপনি সবকিছু জানেন না, আর জানলে আপনি কি বলতে চাইছেন তা আমি বুঝতে পারছি না, আর বুঝতে চাইও না। বিয়ের আগে ছেলে মেয়েদের মধ্যে রিলেশন থাকতেই পারে, তাতে কারো কোনো আপত্তি থাকার কথা না। আর সেই সম্পর্ক যদি বিয়ের পরেও থাকে তাহলে? কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাচ্ছি মারিয়া আর আমার সম্পর্ক এখনো আছে। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এই কারণে আমি কিছু প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। স্টপ ইট! কবেকার এটা? আমি যদি বলি বিয়ের পরে। অসম্ভব। কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেটা আমি আর মারিয়া জানি, আপনি তো জানেন না, তাই না? কি প্রমাণ আছে এর? প্রমাণ সেটাও কি আমাকে বলে দিতে হবে? আপনি বাসায় যান, মারিয়াকে জিজ্ঞেস করুন, সব বের হয়ে আসবে। আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। রাফাত ইফতেখারকে একটি ভিডিও দেয়, যে ভিডিওটি রাফাত এবং মারিয়ার অন্তরঙ্গ মুহূর্তে তোলা, সাথে একটা মিথ্যা যোগ করে দেয়। সেটি হচ্ছে এই ভিডিওটি বিয়ের পরে। আসলে ঘটনাটি ঘটেছিল, কিন্তু ঘটনাটি ছিল বিয়ের আগে, এবং মারিয়াও জানতো না রাফাত এই ভিডিওটি তুলছে এবং ভবিষ্যতে কখনো ব্যবহার করার জন্য সেটা সংরক্ষণ করছে। রাফাতের এই ভিডিও দেখে, তার কথা শুনে কি সিদ্ধান্ত নিতে পারে ইফতেখার? তার মানসিক অবস্থা বা কিরকম হতে পারে? আরে, আপনি
কষ্ট হচ্ছে? তোমার মতো নষ্ট নাকি বিয়ে করেছি, এটা আমার ভাবতে অবাক লাগছে। তুমি বিশ্বাস করো, তোমার তোমার ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? আমার নিজের চোখে দেখা কি ভুল? প্লিজ কথা শোনো, কথা বলে। কি শুনবো? শোনার মতো তুমি কিছু রেখেছো? তোমার সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। তুমি তোমার স্বামীকে জানাবে? না, আমি জানাবো। শেষ পর্যন্ত রাফাতের অন্যায় আর মিথ্যের জয় হয়। এই ঘটনাতে মারিয়া বাবা মার কাছ থেকে তেমন একটা সাপোর্ট পায়নি। বন্ধু বান্ধবী বা কতটুকু সাপোর্ট করবে? ইফতেখারের ঘরের দরজা আজীবনের জন্য বন্ধ। ফিরে যাবে কি রাফাতের কাছে? সেটা ভাবতেও পারে না মারিয়া। তার আগে যেন মৃত্যু পায়। তাহলে কোথায় যাবে মারিয়া? এরকম একটি পরিস্থিতিতে মারিয়ার বেঁচে থাকার সব ধরনের আগ্রহ শেষ হয়ে যেতে থাকে। কি করবে মারিয়া? ফাঁদে পড়ে শেষ হয়ে গেল আরেকটি জীবন। আমরা চাই না আর কোনো জীবন এরকম নষ্ট হোক। এজন্য আমরা নিয়মিত যমুনা টেলিভিশনের পর্দায় হাজির হই বিভিন্ন অদেখা ফাঁদ উন্মোচনের গল্প নিয়ে। আর সেই সাথে আমরা একজন এক্সপার্ট ওপিনিয়ন শুনি। তাহলে আমরা এতক্ষণ যে স্টোরিটা দেখলাম, এখান থেকে ক্লিয়ারলি আমরা আইডেন্টিফাই করতে পারছি যে রাফাত এবং ইফতেখার দুজনেই উই ক্যান সে দ্যাট তারা ভুল করেছে। রাফাতের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো লেভেলের ইন্টিমেট রেকর্ডিংস ভিডিও ক্যামেরা দিয়ে বা মোবাইল ফোন দিয়ে করাটা ইজ এ ক্রাইম। হ্যাঁ, এটা আমরা রিসেন্টলি খুব অনেকগুলো এক্সাম্পলস স্টোরি আমাদের মধ্যে চলে আসছে, আমরা দেখছি, শুনতে পাচ্ছি। তো এই জিনিসটা আমাদের এডুকেশন লেভেলে একটু অ্যাড্রেস করাটা খুবই দরকার, যে এটা ল আছে যেটাতে এটাকে ক্রাইম হিসেবে আইডেন্টিফাই করা হয়। আচ্ছা, সেকেন্ডলি ইফতেখার হাজব্যান্ড, মারিয়ার যে হাজব্যান্ড, সে এটা অ্যাকসেপ্ট করতে পারেনি যে তার ওয়াইফের একটা ইন্টিমেট রেকর্ডিং সেটা পাবলিকলি চলে গেছে। কিন্তু আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে অ্যাজ এ হাজব্যান্ড তার একটা রেসপন্সিবিলিটি ছিল যে স্টোরিটাকে ঠিকভাবে বুঝার। হ্যাঁ, যেহেতু তাকে অলরেডি ব্রিফ করা হয়েছিল, মারিয়া যেহেতু ব্রিফ করেছে, তার এই জিনিসটা বোঝাটা উচিত ছিল। তো আমাদের ম্যারেজ কাউন্সিলর অনেকে আছে, অনেক অর্গানাইজেশন আছে যারা এই ধরনের পারিবারিক সমস্যাগুলোকে কাউন্সিল করার ক্ষেত্রে সাহায্য করে। তো ফিউচারে আমাদের এটা একটা লার্নিং লেসন হওয়া উচিত যে এই ধরনের ইনসিডেন্টে আমরা এই ধরনের সাহায্য নিতে পারি। আচ্ছা, আর আমরা স্টোরিতে যে মারিয়াকে ভিকটিম হিসেবে আইডেন্টিফাই করেছি, এটা আমি বলবো যে খুবই কমন একটা এক্সাম্পল, যদিও পাস্টে এই ধরনের অনেক ইনসিডেন্টগুলোর মধ্যে অনেকে আরো
প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করেছে, বাট যেহেতু এটা একটা সোশ্যাল একটা প্রবলেম, যখন ইভেন দো শি ইজ এ ভিকটিম, এখানে পাবলিকের মধ্যে যখন এই জিনিসটা জানাজানি হয়ে যায়, প্রেশারটা মেয়েদের উপরে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের সোসাইটি হিসেবে আমাদের এই জিনিসটা একটু বোঝা উচিত, যে অ্যাকসেপ্ট করা উচিত যে অ্যাকচুয়ালি মারিয়া এখানে ভিকটিম হয়েছিল এবং তাকেই আমাদেরকে সাপোর্ট করাটা উচিত, রাদার দ্যান এটা ইমোশনালি বা একটা সেন্টিমেন্টালি জিনিসটা নিয়ে নেওয়ার থেকে। এই ধরনের আমি যেটা বলবো ফর ফিউচার ইনসিডেন্টস, যদি এরকম আপনারা কেউ ভিকটিম হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের ল একটা আছে, আমি অলরেডি বলেছি, যেটাকে ভিকটিমদেরকে প্রোটেক্ট করা হয়, স্পেশালি ইন দ্য কেসেস অফ ওমেন। আর অনেক এনজিও অর্গানাইজেশনস আছে, আপনার নারী পক্ষ একটা অর্গানাইজেশন আছে, অধিকার আছে, আমাদের আশোকা ফেলো একজন আছে, সালমা আলী, বাংলাদেশ উইমেন্স লয়ার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার। তো এই ধরনের সাপোর্ট সিস্টেম আমাদের সোসাইটির মধ্যে আছে। তো এই সাপোর্ট সিস্টেমগুলো আমাদেরকে ইউটিলাইজ করাটা হচ্ছে ইজ মোর প্র্যাকটিক্যাল রাদার দ্যান ইমোশনালি এভাবে সুইসাইড টেন্ডেন্সিতে চলে যাওয়ার থেকে। তারপরে এই ধরনের কেসেসগুলোর সাথে ডিসকাশনের একটা অনেক বড় একটা ভূমিকা চলে আসে অনেক অর্গানাইজেশন, যেমন আমি কান পেতে রই, একটা খুব নতুন একটা অর্গানাইজেশন স্টার্ট হয়েছে, যেখানে ইনিশিয়াল স্টেজে আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন, আপনারা ওনাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। তারা আপনাদেরকে ডাইরেক্ট করে দেবে যে আপনাদের কি কি অ্যাপ্রোচ নেওয়া উচিত, আপনাদের কি পুলিশের কাছে যাওয়া উচিত বা বিভিন্ন এনজিও যেগুলো এক্সাম্পল আমি দিয়েছি তাদের কাছে যাওয়া উচিত, এবং কি ধরনের সাপোর্ট সিস্টেমটা আপনারা ট্যাপ করতে পারবেন। দর্শক, যাবার সময় হলো। আগামী মঙ্গলবার রাত 9:20 আবার দেখা হবে নতুন কোনো ফাঁদ উন্মোচনের গল্প নিয়ে। আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে, আমাদেরকে ফেসবুকের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পাতার ঠিকানা www.facebook.com/ফাঁদ.jtv। আমরা সেই গল্পগুলিকে